কাজ হচ্ছে বল এবং স্বর্ণের ডট গুণফলকে কি বলা হয়? কাজ বলা হয়। বল এবং স্বর্ণের ডট গুণফলকে কাজ বলা হয়। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি বলতো? এফ এস কস থিটা, মানে ডট গুণফল ইকুয়াল টু কি? এফ এস কস থিটা লিখতে পারি আমরা। ভেক্টর অধ্যায় করে আসছিলাম। আর এখানে যে থিটাটা আছে, এই থিটার পরিচয় কি ছিল আমাদের? বল এবং স্বর্ণের মধ্যবর্তী কোণ। ধরো হচ্ছে আমরা আনুভূমিক একটা রেখা আছে এখানে, এখানে এম বলে একটা বস্তু আছে, তাকে এদিক বরাবর এফ বলে টানা হচ্ছে আর কি। কেমন? এফ বলে যদি এদিকে টানা হয় তাহলে বস্তুটাকে এদিক বরাবর যাবে না, অবশ্যই এদিক বরাবর তার সরানটা হবে আর কি। কেমন? তখন আমাদের যে মধ্যবর্তী কোণটা হবে, এই মধ্যবর্তী কোণ কোনটা হবে? এটা হবে আর কি। কেমন? এটা হচ্ছে এফ এস কস থিটা। কেমন? থিটার পরিচয় হচ্ছে বল এবং স্বর্ণের মধ্যবর্তী কোণ। ঠিক আছে? এখানে হচ্ছে কাজ আমাদের তিন ধরনের হতে পারে। কয় ধরনের হতে পারে? কাজ তিন ধরনের হতে পারে। ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। এই এফ এস কস থিটার মানটা তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে ধনাত্মক কাজ। ধনাত্মক কাজ, ধনাত্মক কাজ কখন হবে বলতো? যখন বল এবং স্বর্ণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি থেকে বড় হবে, 90 ডিগ্রি থেকে ছোট হবে আর কি। 0 ডিগ্রি বা 0 ডিগ্রি থেকে বড় হবে, 0 ডিগ্রি হতে পারে আর কি। কেমন? এটা হচ্ছে ধনাত্মক কাজ। এরপর হচ্ছে শূন্য কাজ। আমাদের কাজের ক্ষেত্রে শূন্য কাজ কখন হবে? যখন অ্যাঙ্গেলের মান কত ডিগ্রি হবে? 0, মানে 90 ডিগ্রি হবে। তখন আমাদের কাজটা পাবো কি? 0 ডিগ্রি। শূন্য কাজ পাবো, কারণ থিটার মান যদি তুমি এখানে 90 ডিগ্রি বসো তাহলে এফ এস কস 90 ডিগ্রি, কস 90 মানে হচ্ছে 0। এরপর হচ্ছে ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজ কখন হবে আমাদের? যখন এই অ্যাঙ্গেলের মানটা আমাদের 90 ডিগ্রি থেকে বড় হবে, 180 অথবা 180 থেকে ছোট হবে আর কি। তখন আমরা বলতে পারবো এটা হচ্ছে ঋণাত্মক কাজ আর কি। কেমন? তাহলে আমাদের এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে আর কি। এমসিকিউর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই টপিকটা আর কি। কখন ধনাত্মক কাজ হবে, কখন শূন্য কাজ হবে, কখন ঋণাত্মক কাজ হবে আর কি। এখানে খ নম্বরে আরেকটা প্রশ্ন আসতে পারে, বল এবং স্মরণ শূন্য না হলেও কৃতকাজের মান শূন্য হতে পারে কিনা। কি বললাম? লিখে রাখো, বল এবং স্মরণ শূন্য না হলেও কৃতকাজ শূন্য হতে পারে কিনা। তাহলে কি হতে পারে, কি পারে না বলো? অবশ্যই পারে, কারণ হচ্ছে আমাদের যখন অ্যাঙ্গেলের মানটা 90 ডিগ্রি হবে তখন আমরা কি কি পাবো? কৃতকাজের মান শূন্য পাবো। মানে বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ যদি কত ডিগ্রি পাই? 90 ডিগ্রি পাই আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের কাজ। বুঝছো বিষয়টা নাকি না? ধরো হচ্ছে একটা আনত তল বরাবর একজন ব্যক্তি ছাদে উঠবে আর কি। ধরো হচ্ছে একটা আনত তল দেওয়া আছে এখানে, বুঝতেছো তো না? এখানে একজন ব্যক্তি দাঁড়ানো আছে। ধরো এই ব্যক্তিটা হচ্ছে একটা বোঝা নিয়ে সে ভূমি থেকে এই উপরের দিকে যাবে আর কি, এখান থেকে এখানে উঠবে। তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা ধরো হচ্ছে তোমাকে দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে এই ব্যক্তিটা ছাদে উঠতে আমাদের কৃতকাজের মানটা তোমাদের বের করতে বলবে আর কি। তাহলে আমাদের কৃতকাজের সূত্র পড়ছি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, তাই না? এই এফ ইকুয়াল টু আমরা কি বসাবো জানো? এফ ইকুয়াল টু লিখবো হচ্ছে এম জি। এম হচ্ছে ব্যক্তিটার ভর প্লাস হচ্ছে বোঝাটার ভর আর কি, এই দুটো ভরের যোগফল। এই এস হচ্ছে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এই এসটা হচ্ছে এতটুকু দূরত্ব। এবং এই যে থিটাটা আছে, এই থিটার মান কত হবে? আমাদের অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি হয় তাহলে এই থিটার মানটা কত হবে? 60 ডিগ্রি হবে। কারণ আমাদের যখন একটা ব্যক্তি উপরের দিকে উঠবে, ধরো হচ্ছে একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়িতে যখন উঠি তখন হচ্ছে বল প্রয়োগ করে কোথায়? উপরের দিকে বল প্রয়োগ করা হয়, ফলে তার স্মরণটা হয় এদিক বরাবর আর কি। তাহলে বল এবং স্মরণের মধ্যবর্তী কোণটা হয়ে যাবে আমাদের এতটুকু। এই পাশটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা হবে 60 ডিগ্রি। তাহলে এখানে আমাদের কস থিটার মান কত ডিগ্রি লিখবো? 60 ডিগ্রি আর কি। তাহলে এখানে আমরা এইভাবে কাজটা বের করতে পারবো আর কি। এগুলো থেকে তোমাদের সিকিউ পরীক্ষা আসবে আর কি। আমি একটু পরে সিকিউ সলভ দেখাবো। এতটুকু ক্লিয়ার কিনা বলো তো? আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। আমরা কাজ করছি, এখন করবো হচ্ছে শক্তি। শক্তি হচ্ছে দুই ধরনের। কত ক্লাসে দেখাচ্ছিলাম, আমি আবারও দেখাচ্ছি। শক্তি হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে কি শক্তি বলতো? গতিশক্তি। যেটাকে আমরা কে দ্বারা প্রকাশ করবো। কে ইকুয়াল টু 19-এ পড়ে আসছে এগুলো, হাফ এম বি স্কোয়ার। একটা এম বড় বস্তু যদি বি বেগে গতিশীল থাকে তার জন্য গতিশক্তি কত হবে? কে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। আর একটা হচ্ছে বিভব শক্তি।
বিভব শক্তি কত হবে? ইপি ইকুয়াল টু এমজিএইচ। এই এমজিএইচ, এই এইচ এর পরিচয়টা কি ছিল আমাদের? ভূমি থেকে কোনো একটা বস্তুর উচ্চতা। ধর হচ্ছে একটা ভূমির উপর একটা বস্তু ছিল, এম্বরে একটা বস্তু ছিল, তাকে আমি এইচ উচ্চতায় তুলে দিলাম আর কি। এটা হচ্ছে আমাদের এইচ উচ্চতা আর কি, এইচ উচ্চতায় তুলে দিলাম। তার মধ্যে একটা কি থাকবে? সন্ধিত শক্তি থাকবে, হচ্ছে বিভব শক্তি এমজিএইচ। আর যদি বলি এই ক্ষেত্রে আমাদের বিভব গতিশক্তির মান কত হবে বলো তো? জিরো হবে, কারণ ব্যাগের মান তখন জিরো ছিল আর কি। এই ব্যাগ বস্তুটাকে আমরা ছেড়ে দিলাম, কি করলাম? ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর নির্দিষ্ট একটা নিচে নামবে না এটা, তখন তার মধ্যে আমাদের কি থাকবে? গতিশক্তিও থাকবে যেরকম, বিভব শক্তিও থাকবে। আমরা ধরো হচ্ছে ভূমি থেকে সে এক্স উচ্চতায় আছে, কত উচ্চতায় আছে? এক্স উচ্চতায় আছে, তখন তার মধ্যে কতটুকু বিভব শক্তি থাকবে বলো তো আমাকে? এম জি, এখানে এইচ হবে না, এখানে কত হবে? এক্স হবে, মানে এই উচ্চতার আসবে। এটা হচ্ছে ইপি। এবং হচ্ছে আমাদের কি লাগবে? গতিশক্তি লাগবে। গতিশক্তি কত হবে বলো তো? গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার। এই বি স্কোয়ারের মানটা আলাদা করে বের করতে হবে, যেটা হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস। ইউর মান কত এখানে বলো তো? জিরো, মানে প্রথম এখান থেকে পড়তেছিল আর কি, তখন আদি বেগ কত ছিল? জিরো ছিল আর কি। ছেড়ে দেওয়ার পর বেগ আস্তে আস্তে বাড়বে, তাহলে টু এস বা টু জি এইচ হবে আর কি, টু জি এইচ। এখানে যে এইচ এর মানটা হবে এটা হচ্ছে উপর থেকে উচ্চতা। গতিশক্তির যে ক্ষেত্রে যে এইচটা হবে এটা কি? উপর থেকে উচ্চতা, মানে এইচ মাইনাস এক্স হবে আর কি। এখান থেকে বি স্কয়ার মানটা বের করে এখানে বসে দিলাম, আমরা গতিশক্তি পেয়ে যাবো আর কি। কথা কি বুঝছো নাকি না? কঠিন লাগতেছে? ধরো হচ্ছে তোমাদেরকে আমি একটা ম্যাথ দিলাম, যে ম্যাথটা হচ্ছে, আমি চিত্রটা আঁকবো। চিত্রটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের এম বড় একটা বস্তু ছিল, ভূমি থেকে ধরো হচ্ছে 30 মিটার উচ্চতায় ছিল আর কি। একটা এম্পরের বস্তু ভূমি থেকে 30 মিটার উচ্চতায় ছিল। এখন তোমার প্রশ্নটা বলছে, যেগুলো 9-10 এগুলো করে আসো, অনেকবার করছো। ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে? ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? তাহলে আমরা বের করি গতিশক্তি। গতিশক্তিকে আমরা ইকে দ্বারা প্রকাশ করি, যেটা হচ্ছে ইকে ইকুয়াল টু কি লিখতে পারবো বলো তো? বিভব শক্তির দ্বিগুণ, তাহলে টু এমজি। এমজি এখানে লিখবো এক্স। আমরা ধরে নিলাম সে ভূমি থেকে এক্স উচ্চতায় থাকবে আর কি, ভূমি থেকে এক্স উচ্চতায় থাকবে, এখানে আমাদের দ্বিগুণ হবে আর কি, শর্তটা মানবে। বুঝছো বিষয়টা নাকি না? মানে ইপি হবে আর কি, কারণ ইপি দিয়ে লিখি আপাতত, হচ্ছে ইপি। তাহলে আমরা ই কে জায়গায় কি লিখতে পারবো? হাফ এম বি স্কয়ার লিখতে পারবো না? ইকুয়াল টু টু এম জি কি লিখতে পারবো? এইচ লিখবো নাকি এক্স লিখবো? এইচ এর মান দেওয়া আছে 30 মিটার, মানে পুরাটার উচ্চতা। তাহলে এখানে এক্স লিখবো নাকি এইচ লিখবো বলো তো? এক্স লিখবো, মানে বিভব শক্তির উচ্চতাটা হচ্ছে ভূমি থেকে সে কত উচ্চতায় আছে, আমরা ধরে নিলাম সে এখানে আসছে উপর থেকে নাম ছেড়ে দেওয়ার পর, তাহলে সে ভূমি থেকে কত উচ্চতায় আছে? এক্স উচ্চতায় আছে। এই এক্স এর মানটাই বের করবো আমরা। তাহলে দেখো উভয় পক্ষ থেকে আমরা এম এম কাটা দিতে পারি, এখানে থাকবে হাফ। এখানে বি স্কোয়ারের সূত্র কি লিখবো বলো তো? ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। ইউর মান কত হবে এখানে বলো তো? ইউর মান কত হবে? জিরো। তাহলে টু জি এইচ হবে শুধুমাত্র। তাহলে এখানে লিখবো টু ইন্টু জি এর মান জি, এইচ এর মান কত হবে বলো তো? এখানে এইচ মাইনাস এক্স, মানে পুরাটা থেকে ই এক্সটা বিয়োগ করলে আমরা এতটুকু পাবো দূরত্ব, যেটা হচ্ছে এইচ মাইনাস এক্স হবে, এইচ মাইনাস এক্স। আর এই পাশে থাকতেছে আমাদের টু জি এক্স। এতটুকু বুঝছো কিনা বলো তো? তাহলে দেখো এখান থেকে টু, এখান থেকে টু কাটা, এখান থেকে জি, এখান থেকেও জি কাটা উভয় পক্ষ থেকে। তাহলে আমাদের কি থাকতেছে? এইচ মাইনাস এক্স ইকুয়াল টু কত? এক্স না, মানে টু এক্স থাকতেছে এখানে, টু এক্স। তাহলে থ্রি এক্স সমান কত হচ্ছে? এইচ। তাহলে এই এক্স এর মান কত আসতেছে? এই এইচ এর মানটা আমরা বসাই দিই, যেটা হচ্ছে 30 মিটার। তাহলে 30 ডিভাইড বাই 3 ইকুয়াল টু কত হবে? 10 মিটার হবে আর কি। এটাই কি আমাদের এইচ এর এক্স এর মানটা আর কি, ভূমি থেকে 10 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। এই জিনিসটা আবার শর্টকাটও করা যায়। শর্টকাটের জিনিসটা কি মনে আছে? আমরা এক্স এর মানটা বের করবো, এক্স ইকুয়াল টু ছিল আমাদের এইচ ডিভাইড বাই এন প্লাস ওয়ান। এখন প্রশ্ন হচ্ছে এন এর পরিচয় কি এখানে? এইচ তো আমরা বুঝে নিলাম যে সর্বোচ্চ উচ্চতা,
এই এন এর মানটা হচ্ছে বিভব শক্তির সাথে যে গুণটা থাকবে আর কি, বিভব শক্তির সাথে যে গুণটা থাকবে এটা হচ্ছে কি আমাদের এন এর মানটা আর কি। আমরা এখান থেকে এক্স এর মান এক্স ইকুয়াল টু কি লিখতে পারবো, এইচ হচ্ছে টোটাল উচ্চতা যেটা হচ্ছে 30 ডিভাইড বাই এন এর মানটা কত হবে, বিভব শক্তির সাথে দ্বিগুণ আছে তাহলে 2 + 1 ইকুয়াল কত হবে আমাদের 10 মিটার, মানে একই রেজাল্ট আসবে আর কি। এটা হচ্ছে আমাদের শর্টকাট হিসেবে মনে রাখতে পারবো আর কি। বুঝছো বিষয়টা নাকি না, কঠিন লাগতেছে? তোমাদেরকে একটা দিচ্ছি তাহলে পড়ো। আমরা হচ্ছে প্রশ্নটা হচ্ছে ভূমি থেকে কত উচ্চতায় ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। এটা সলভ করো, যেখানে এইচ এর মানটা আমি দিয়ে দিলাম তোমাদেরকে 40 মিটার। এটা সলভ করো, দেখো পারো কি। এগুলো কিন্তু যেমন সিগোতে আসতে পারে, এমনকি এমসিগোতে আসতে পারে। এমসিগোতে আসলে শর্টকাটে করে ফেলবা। তাহলে আমরা শর্ত মতো লিখতে পারবো গতিশক্তি ই কে ইকুয়াল টু 3 EP। আর যদি এমসিকিউতে আসে সরাসরি শর্টকাট করে ফেলবা, এক্স ইকুয়াল টু কত হবে, এইচ ডিভাইড বাই এন প্লাস 1। এখানে এন এর মান কত বলতে পারবা, 1/3। শুধু 3 মানে বিভব শক্তির সাথে কত গুণ আছে আর কি, বিভব শক্তির সাথে কত গুণ আছে, 3 গুণ আছে। তাহলে আমরা এখানে লিখতে পারবো এইচ মানে 40 ডিভাইড বাই 30 প্লাস 1, এটা শর্টকাট ইকুয়াল টু 10 মিটারই পাবা আর কি। কেমন? এখন কোশ্চেনটা যদি এরকম হয়ে যেত, গতিশক্তি বিভব শক্তি 3 গুণ না হয়ে ধরো হচ্ছে বিভব শক্তি গতিশক্তির 3 গুণ, গতিশক্তির 3 গুণ, তখন আমরা কি করতাম বলো তো এখানে, তখন আমরা ইপি ইকুয়াল টু কি লিখতাম, 3 কে লিখতাম না, কারণ গতিশক্তির সাথে 3 গুণ আছে। আমরা যদি শর্টকাটে করতে চাইতাম, কিন্তু শর্টকাটে যে এন এর পরিমাণ আছে মানে বিভব শক্তির সাথে সবটা কত আছে, সেজন্য আমরা এখানে কাজটা করতে হবে কি, ই কেটাকে সিঙ্গেলে রেখে মানে E3টাকে এই পাশে নিয়ে আসবো, মানে 1/3 ইপি ইকুয়াল টু লিখতে পারবো কত, ইকে। তাহলে এখানে ইপি এর সব কত বলো তো, এখানে 1/3, এই 1/3টা হচ্ছে আমাদের এন এর মানটা হবে আর কি, যদি আমরা শর্টকাটে করতে চাই। আর যদি বিস্তারিত করতে চাই তাহলে করতে পারবো না এটা, h ডিভাইড বাই n প্লাস 1, আর h এর মানটা হচ্ছে 40 মিটারই, n এর মানটা কত হবে 1/3 হবে আর কি। এতটুকু তো বুঝছো মনে হয়, এতটুকুর মধ্যে আশা করি কোনো প্রবলেম নেই। তাহলে আমাদের গতিশক্তি এবং বিভব শক্তি শেষ, আমরা কাজ করলাম, শক্তি নিয়ে আলোচনা করলাম। এখন শিখবো হচ্ছে ক্ষমতা। ক্ষমতা কাকে বলে 9-10 পড়ে আসছো কিন্তু। ক্ষমতা হচ্ছে একক সময়ে যে পরিমাণ কাজ সম্পাদন করে আর কি, কি দ্বারা প্রকাশ করি, পি ইকুয়াল টু কি ডাব্লিউ ডিভাইড বাই টি, মানে একক সময়ে যে পরিমাণে কাজ সম্পাদন করে তাকে বলে কি ক্ষমতা। এর একক কি বলতো, জুল পার সেকেন্ড, সরি এটা জুল পার সেকেন্ড দেখি বলি, জুল পার ক্ষমতা আরেকটা একক আছে বা ওয়াটও লিখতে পারো আর কি। ক্ষমতার আরেকটা একক কি ওয়াট, দুটো একক, জুল পার সেকেন্ড, একটা কি ওয়াট। আরেকটা হচ্ছে ক্ষমতার একক হতে পারে যেটা কি এসপি, অর্শ ক্ষমতা আর কি, অর্শ ক্ষমতা কাকে বলে বলতো, 1 HP সমান কত ওয়াট জানো, 746 ওয়াট। এর মানে হচ্ছে একক সময়ে সে 746 জুল কাজ সম্পাদন করবে আর কি। তোমাকে প্রশ্ন বলবে 1 অর্শ ক্ষমতা বলতে কি বুঝো, অথবা 2 অর্শ ক্ষমতা বলতে কি বুঝো, 6 নম্বরের প্রশ্ন আসবে আর কি। তখন কি লিখবা, 1 অর্শ ক্ষমতা বলতে বোঝানো হয় সে এক সেকেন্ডে 746 ওয়াট কি করে কাজ সম্পাদন করে আর কি। বুঝতে পারছো কি না বলো তো, এটা ক্লিয়ার এতটুকু? আচ্ছা, তোমাদেরকে একটু আগে জিনিস এটা পড়াইছিলাম, দেখো একটা আনত তল বরাবর যদি কোনো একটা ব্যক্তি ভূমি থেকে ছাদে ওঠে বা মই পেয়ে যদি ছাদে ওঠে, ধরো হচ্ছে এখানে একটা ব্যক্তি দাঁড়ানো ছিল, এই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ দেওয়া আছে, সে এখান থেকে একটা মাথার মধ্যে বোঝা নিয়ে সে এখান থেকে এখানে যাবে আর কি। বুঝছো আমার কথা নাকি না?
সে ছাদে যাবে, সে এস পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। এর ফলে তার কৃতকাজের মানটা বের করবো। কৃতকাজের মানটা কি? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। এখানে এফ এর মান কত লিখবো বলো তো? এফ এর মান এম জি লিখতে হবে, মানে এম হচ্ছে বস্তুর ভর, পাশাপাশি হচ্ছে ব্যক্তিটার ভর, দুটো যোগফল। জি এর মান 9.8। এই এসটা হচ্ছে তোমার এই দৈর্ঘ্যটা দেওয়া থাকবে, এই এস এর মানটা একটা দেওয়া থাকবে, এবং এই যে থিটাটা বসাবো, এই থিটার মান কত বসাবো? 60 ডিগ্রি, কারণ সে বল প্রয়োগ করবে উপরের দিকে, কিন্তু তার সরণ হবে এদিক, আমাদের তল বরাবর আর কি। তখন এই অ্যাঙ্গেলটা হবে তার বল এবং কোণ সরণের মধ্যবর্তী কোণ। তাহলে থিটার মানটা এখানে বসে দিলে কৃতকাজ মান বের করতে পারবে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন যদি এরকম হয়, ব্যক্তিটা এখান থেকে ছাদে উঠতে তার টাইম লাগে হচ্ছে 1 মিনিট, তাহলে তার ক্ষমতা কত বের করতে পারবা? ক্ষমতা মানে কি? পি, যেটা হচ্ছে ডাব্লিউ ডিভাইড বাই কত? টি। এই ডাব্লিউর মানটা তুমি উপর সূত্র থেকে পাবা, আর টি এর মান বলছিলাম কি 1 মিনিট। যদি হয় তাহলে তুমি ক্ষমতা বের করতে পারবা। আশা করি জিনিসটা বুঝতে পারছো। যদি বুঝে থাকো এই ম্যাথটা একটু সলভ করো। রাজশাহী বোর্ড 2021 সালে আসছিল আর কি। একটি দালানের ছাদের সাথে দুটি মই লাগানো আছে, করে দেবো এটা। একটি মইয়ের দৈর্ঘ্য 5 মিটার এবং এটি আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে একটা মই আছে যার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, সেটা হচ্ছে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এবং হচ্ছে দ্বিতীয় মইটির দৈর্ঘ্য 6 মিটার এবং এটি আনুভূমিকের সাথে 46.2 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এরপর হচ্ছে দুইজন শ্রমিক উভয় 20 কেজি বোঝা নিয়ে 1 মিনিটে ভিন্ন ভিন্ন মই ব্যবহার করে ছাদে উঠতে পারেন। মানে দুজন ব্যক্তি কি 1 মিনিটে ছাদে উঠতে পারেন আর কি। প্রথম মই বেয়ে যিনি উঠেন তার বর হচ্ছে 60 কেজি, এবং দ্বিতীয় মই বেয়ে যিনি উঠেন তার বর কত? 70 কেজি। এখন তোমাকে কি বলছে? ক নম্বরের প্রশ্ন বলছে কি প্রথম শ্রমিকের ক্ষেত্রে ছাদে ওঠার জন্য সম্পাদিত কাজের মান বের করো। তাহলে প্রথম শ্রমিকটা কি কত মিটার দৈর্ঘ্য মই ব্যবহার করছিল? 60 মিটার, 5 মিটার, 5 মিটার দৈর্ঘ্যের একটা মই ব্যবহার করছে, যেটা হচ্ছে এস এর মান হচ্ছে 5 মিটার। মইটার দৈর্ঘ্য কত? মইটার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। বুঝতে পারছো? এবং ব্যক্তিটার বর কত ছিল? প্রথম ব্যক্তিটার বর কত ছিল? 60 কেজি। 60 কেজি বরের একজন ব্যক্তি, সে মাথার উপর কত কেজি বরের একটা বোঝা নিয়েছিল? 20 কেজি বরের একটা বোঝা নিয়ে সে এখান থেকে বেয়ে বেয়ে ছাদে উঠছে আর কি। যদি ছাদে উঠে তার দ্বারা কৃতকাজের মান কত হবে? আমরা কি বের করবো? ডাব্লিউ বের করবো। আনুভূমিকের সাথে অ্যাঙ্গেল কত ছিল এখানে? 60 ডিগ্রি। তাহলে আমরা এফ এস কস থিটা লিখবো, তাই না? সূত্র এফ এর জায়গায় কত লিখবো বলো? এম জি এস কস থিটা। এখানে দেখো এম এর মান কত হবে? এম এর মান হচ্ছে ব্যক্তির ভর, মানে 60 প্লাস বোঝার ভর মানে 2, এত কেজি মানে 80 কেজি আর কি। বুঝছি বিষয়টা নাকি না? এরপর হচ্ছে জি এর মান তো তুমি জানোই 9.8, বসাই দিবা। এই এস এর মান কত বসাবা বলো? এখন এস এর মান কত বসাবা? দুইটা মই ব্যবহার করছিল, একটা হচ্ছে 5 মিটার আর একটা কত? 6 মিটার। এখন প্রথম ব্যক্তিটা কোন মইটা ব্যবহার করছে? প্রথম মইটা 5 মিটার হবে আর কি এস এর মান, এবং অ্যাঙ্গেলের মান কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। এই মানগুলো জাস্ট এখানে বসাই দিলে তুমি কৃতকাজের মানটা পেয়ে যাবে আর কি। তাহলে কৃতকাজের মানটা কত আসে দেখো তো? 3394.81 জুল কাজ করে আর কি। আচ্ছা, আমি একটা খেয়াল করো আমাদের কি বলছে। দেখো বলছে উভয় শ্রমিকের ক্ষমতা অভিন্ন হবে কিনা। অভিন্ন বলতে হচ্ছে একই হবে কিনা আর দুটো ব্যক্তির জন্য ক্ষমতা বের করবো, বের করতে পারবো না। ধরো হচ্ছে প্রথম ব্যক্তির জন্য আমরা যদি ক্ষমতা বের করতে চাই, ক্ষমতা সূত্র হচ্ছে পি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই টি, তাই না? তাহলে ডাব্লিউর মান প্রথম ব্যক্তির জন্য জানি আমরা 3394.8 ডিভাইড বাই সময় কত নিছিল প্রথম ব্যক্তিটা উঠতে? 60 সেকেন্ড, মানে দুটো একই সময় নিছিল। তাহলে এটার জন্য ক্ষমতা কত পাবা বলো? 56.58 ওয়াট। আর দ্বিতীয় ব্যক্তিটার জন্য যদি ক্ষমতা বের করি, তাহলে পি ওয়ান ধরে নাও, একটা হচ্ছে পি টু। পি টুটা কত বের হবে বলো তো? ডাব্লিউ ডিভাইড বাই টি লিখবো আবার। এখানে তার জন্য কাজ কত হবে? এফ এস কস থিটা লিখবো, এফ এস কস থিটা ডিভাইড বাই টি। টি এর মান আমরা জানি, কিন্তু এফ এস কস থিটার জায়গায় কি লিখবো? এম জি এক্স ইন্টু কস থিটা। এম এর মান কত হবে বলো তো দ্বিতীয় ব্যক্তির জন্য? দ্বিতীয় ব্যক্তির জন্য হচ্ছে 90 হবে, কারণ ব্যক্তির বর ছিল 70 আর হচ্ছে বোঝার বয়স ছিল 20। তাহলে আমাদের হবে 90 এম। জি এর মান হচ্ছে 9.8,
mg, s এর মান কত ছিল 60 মিটার, না 6 মিটার, সরি। এখানে cos থিটার মান কত ডিগ্রি বসাবো বলো তো? দ্বিতীয় ব্যক্তির জন্য আনুভূমিকের সাথে 42.2 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখানে তুমি বলো তো অ্যাঙ্গেলের মান কত হবে? 90 থেকে বিয়োগ হবে না এটা? 90 থেকে বিয়োগ করলে কত আসে? 47.4 আর ডিভাইড বাই 60 সেকেন্ড। যদি এখানে মানগুলো বসাতো তুমি এখান থেকে ক্ষমতা পাবো, ক্ষমতাটা বের করে বলো কত আসছে? 63.65 জুল। তাহলে আমাদের এই সিকিউটা সলভ হয়ে গেছে। কঠিন ছিল সিকিউটা? একদম ইজি ছিল কিন্তু। আশা করি বুঝতে পারছো। আমরা মেইনলি এই চ্যাপ্টারের মেইন টপিক যদি বলি, তিনটা টপিক আছে। একটা হচ্ছে আনত তল মানে বা হেলানো তল, আরেকটা হচ্ছে কুয়া থেকে পানি খালি করা, আর একটা হচ্ছে স্প্রিং মানে স্প্রিং রিলেটেড যে ম্যাথগুলো আছে আর কি। এই তিন ধরনের ম্যাথে পরীক্ষা সবচেয়ে বেশি আসে আর কি। এর মধ্যে প্রথম যে টপিকটা হচ্ছে আনত তল। আনত তল, আনত তল লেখা দেখা যাচ্ছে তো? যে টপিকগুলো বুঝেছি ততটুকু বুঝছো কিনা বলো? আমরা কি কি শিখলাম? কাজ শিখছি, শক্তি শিখছি এবং ক্ষমতা শিখছি আর কি। এগুলো অ্যাপ্লাই করে আমরা হচ্ছে আনত তলের ম্যাথগুলো সলভ করব এবং হচ্ছে কুয়া থেকে পানি খালি করার ম্যাথগুলো সলভ করবো আর কি। আনত তল বলতে কি বোঝানো হয়? দেখো আমাদের হচ্ছে একটা আনত তল আঁকি। এর হচ্ছে আমাদের একটা আনত তল মানে ত্রিভুজ আকৃতি। ধরো হচ্ছে তোমাকে যদি নর্মালভাবে প্রশ্ন করি, এম্বরে একটা বস্তু যদি তুমি নিচের দিকে ছেড়ে দাও, এটা হচ্ছে ভূমি, সে কোথায় পড়বে? নিচের দিকে পড়বে না? কোন বলের কারণে সে নিচের দিকে পড়বে বলো তো? এমজি বলের কারণে সে নিচের দিকে পড়বে। কিন্তু এই আনত তল বরাবর যদি একটা এম্বরের বস্তুটাকে ছেড়ে দাও, সে কি নিচে পড়বে? না, আনত তল বেয়ে বেয়ে পড়বে। এখন দেখবো এটা কোন বলের কারণে সে আনত তল বেয়ে বেয়ে পড়ে আর কি। আমার কথা কি বুঝতে পারছো নাকি না? আচ্ছা, তোমাকে যদি এখান থেকে ছেড়ে দেওয়ার কথা বলি, এখান থেকে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে সে কত ত্বরণের নিচে পড়বে? 9.8 মানে জি ত্বরণের নিচে পড়বে আর কি। আচ্ছা, তোমাদেরকে এখান থেকে 9-10 পড়ে আসছো ম্যাথগুলোর মধ্যে আমি একটা ম্যাথ দিচ্ছি। ধরো হচ্ছে এই উচ্চতা এম্বরে একটা বস্তু ছিল, এম্বরে একটা বস্তু যেটা এম এর মান 2 কেজি দেওয়া ছিল আর কি। ধরুন 2 কেজি, সে ভূমি থেকে 40 মিটার উচ্চতায় ছিল। ভূমি থেকে কত মিটার উচ্চতায় ছিল? ধরো এগুলো কিন্তু তোমাদের বইয়ে আছে, 40 মিটার উচ্চতায় ছিল। আমি বললাম এই বস্তুটাকে ছেড়ে দেওয়ার পর সে ভূমি থেকে যখন 30 মিটার উচ্চতায় থাকবে, ভূমি থেকে যখন 30 মিটার উচ্চতায় থাকবে, মানে এতটুকু উচ্চতা যখন 30 মিটার উচ্চতায় থাকবে, তখন তার যান্ত্রিক শক্তি নিত্যতা মানে কিনা? কারণ যান্ত্রিক শক্তি নিত্যতা বলতে কি বোঝানো হয়? সর্বোচ্চ বিন্দুতে তার মোট শক্তি বের করবা। যেটা কি হবে? এটা 30 মিটার উচ্চতা থাকলে তার শক্তি সমান হয় কিনা, যদি সমান হয় তাহলে যান্ত্রিক শক্তি নিত্যতা মানবে আর কি। আচ্ছা বলো তো, আমাদের যখন একদম সর্বোচ্চ বিন্দুতে ছিল তখন তার গতি শক্তি কত ছিল? ইকে ইকুয়াল টু, আচ্ছা মোট শক্তি কি ছিল? মোট শক্তি হচ্ছে হাফ এম বি স্কোয়ার প্লাস এম জি এইচ, মানে এম জি এইচ প্লাস হাফ এম বি স্কোয়ার। মোট শক্তি সূত্র এটা, মানে গতি শক্তি এবং বিভব শক্তির সূত্র। আচ্ছা, এখানে আমাদের এইচ এর মান তো জানা আছে। যখন আমাদের এটা এ বিন্দু ধরে নাও, এটা হচ্ছে বি বিন্দু ধরে নাও, তাহলে এ বিন্দুর জন্য আমরা মোট শক্তি বের করতে যাচ্ছি আর কি। এম এর মান কত বসাবো? 2 কেজি। জি এর মান 9.8। এইচ এর মান কত হবে? ভূমি থেকে তার উচ্চতাটা মানে 40 প্লাস এখানে বলো তো বি স্কোয়ার মান কত যখন এ বিন্দুতে ছিল? 0। তাহলে তার গতি শক্তি কত হবে? 0 হবে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এ বিন্দুতে মোট শক্তি পাবো না? দেখো তো এখানে কত আসে? 784 জুল, তাই না? এত জুল। এখন আমরা বি বিন্দুতে মোট শক্তি বের করবো। বি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি, আমাদের বি বিন্দুতে মোট শক্তি কত হবে জানো? বি বিন্দুতে মোট শক্তি বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে এম জি এইচ প্লাস হাফ এম বি স্কোয়ার লিখবো। এখন দেখো আমাদের বি বিন্দুর জন্য বরের মান কত হবে? 2 কেজি তো হবে, 2 কেজি ছিল, তাহলে এম এর মান 2 কেজি। জি এর মান লাগবে আমাদের, জি ইকুয়াল কত হবে? 9.8। এখানে যে এসটা আছে, এস এর মান কত হবে যখন বি বিন্দুতে চলে আসবে বস্তুটা? তাহলে ভূমি থেকে তার উচ্চতা হবে 30 মিটার। ঠিক আছে, তো এতটুকু তো বুঝছি। তাহলে আমাদের এই তিনটা মানে বের করে ফেলছি। এখন দেখবো এম এর মান জানা আছে, শুধুমাত্র বি স্কোয়ার মান জানতে পারলে আমাদের ম্যাথ শেষ। তাহলে বি স্কোয়ার সমস্যা, আমরা একটা সূত্র জানি, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh বা 2as মেইনলি। এখানে এর মানটা জি হয়ে যায়, এস এর মানটা কি হয়ে যায়? এইচ হয়ে যায়। তাহলে ইউর মানটা কত? এখানে সর্বোচ্চ উচ্চতায় তার ব্যাক ছিল 0, তাহলে শুধুমাত্র 2gh, জি এর মান হচ্ছে 9.8। আর এই এইচ এর মান কত লিখবো বলো? এখানে 10, মানে উপর থেকে তার উচ্চতাটা আর কি, মানে 10 হবে আর কি। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসে? বি স্কোয়ার মানটা দেখো তো,
196, তাই না? আচ্ছা, তাহলে এই মানগুলো জাস্ট এখানে বসায় দাও। তাহলে এম এর মান হচ্ছে 2 কেজি, জি এর মান 9.8 ইন্টু এ এইচ এর মানটা হচ্ছে 30 মিটার প্লাস হাফ এম ডি স্কোয়ার, হাফ এম এর মান হচ্ছে 2 কেজি ইন্টু 196। এই সবগুলোকে যোগ করো, যোগ করার পর দেখো 784 জুল আসে কিনা। আসবে, 784 জুল আসছে। তার মানে কি আমাদের এ বিন্দু এবং বি বিন্দুতে তাদের যান্ত্রিক শক্তির নীতিটা মেনে চলছে। এখন আমরা দেখবো এই বিষয়টা হচ্ছে আনত তলের ক্ষেত্রে আর কি। ধর হচ্ছে আমাদের এখানে একটা এম্বরের বস্তু ছিল, হ্যাঁ, সে এম্বরের বস্তুটা সে আনত তল বরাবর পড়বে, আমরা ধরে নিলাম সে এখানে আসছে আর কি। এখানে আসার পর তার উপর কয়টা বল কাজ করতেছে সেগুলো একটু খেয়াল করব। আমরা তার আগে এই যে আনত তলটা আছে, এই আনত তলের উলম্বর সাথে আমরা একটা অ্যাঙ্গেল ধরে নেবো, যেটা হচ্ছে থিতা। মানে আমরা সবসময় উলম্বের সাথে ধরে নেবো, মেইন বই আর হচ্ছে দেখবা গাইডের মধ্যে আনুভূমিকের সাথে ধরে নিয়েছে আর কি। আমরা ম্যাথ করার সুবিধার্থে উলম্বের সাথে অ্যাঙ্গেলটা ধরে নিব। ধরো তোমাকে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 ডিগ্রি, তুমি চাইলে উলম্বের সাথে অ্যাঙ্গেলটা বের করতে পারবে না। মানে সবসময় আমরা উলম্বের সাথে ধরে নিব আর কি, না দেওয়া থাকলে আমরা বের করে নিব, ঠিক আছে? আচ্ছা, ধরো হচ্ছে এম্বরের বস্তুটা সে এখানে আসছে। এখানে আসার পর তার উপর কয়টা বল কাজ করতেছে? নিচে থেকে একটা বল কাজ করতেছে, কি এমজি বল কাজ করতেছে। এই এমজি বলের দুইটা অংশ হবে আর এটা যদি থিতা হয় এদিক বরাবর বল কাজ করবে একটা, এটা যদি থিতা হয় এটা কত থিতা। তাহলে এমজি বল যদি নিচের দিকে হয় তাহলে এদিক বরাবর তার উপাংশ কত হবে বলো তো? এদিক বরাবর তার উপাংশটা কত হবে? এমজি কস থিতা, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কস, মানে এমজি যে বলটা আছে এদিক বরাবর তার বলটা হবে কত? এমজি কস থিতা। মানে আনত তল বরাবর তার হচ্ছে কস, মানে অ্যাঙ্গেলটা হবে এমজি কস থিতা। আর এদিক বরাবর তার একটা বল থাকবে যেটা কি প্রতিক্রিয়া বলের সমান, মানে এমজি সাইন থিটা হবে আর কি। যেহেতু একটা এমজি কস থিটা, তার লম্ব বরাবর যে বলটা কাজ করবে এটা হচ্ছে এমজি সাইন থিটা। এমজি কস থিটা তার লম্ব বরাবর হচ্ছে কি এমজি সাইন থিটা। এই এমজি সাইন থিটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বলের সমান হবে, মানে তলের লম্ব বরাবর যেটা হচ্ছে আর। এই আর এবং এমজি সাইন থিটা দুটো সমান হবে, কেন? কারণ সে এই তল বরাবর পড়তেছে। যদি কোনো রকম ভাবে এমজি কস সাইন থিটার মান বড় হয়ে যেত তাহলে এই বস্তুটা সে নিচের দিকে চলে যাইতো আর কি। আর যদি প্রতিক্রিয়া বলের মানটা বেশি হতো সে উপরের দিকে চলে যেত। যেহেতু এই তল বরাবর পড়তেছে তাহলে আমরা অবশ্যই লিখতে পারবো আর ইকুয়াল টু কি এমজি সাইন থিটা, লিখতে পারবো না? আর এর উপর যে কার্যকর বলটা আছে, যে ত্বরণ যে বলের কারণে সে আনত তল বরাবর পড়তেছে, এটা বলে কার্যকর বল। কি বল? কার্যকর বল। কার্যকর বল। এই কার্যকর বলের মান কত বলো তো? এমজি কস থিটা। এমজি কস থিটা তার হচ্ছে এমজি কস থিটা হচ্ছে তার কার্যকর বল। আমি যদি বলি তার কার্যকর ত্বরণ কত হবে? কার্যকর ত্বরণ, ত্বরণ কিভাবে পাই বলো তো? ত্বরণ কিভাবে পাই? ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি। ত্বরণ মানে বলকে এম দ্বারা ভাগ করলে ত্বরণ পাই আর কি, যেটাকে জি কস থিটা লিখতে পারবো আর কি। তার কার্যকর ত্বরণ কত? এমজি কস থিটা। তোমরা কি বুঝতেছো বিষয়গুলো? একটু হিজিবিজি লাগতেছে না? বুঝতেছো? মানে এখান থেকে এতটুকু জাস্ট এই জিনিসগুলো মনে রাখতে পারলে হবে আর কি, ঠিক আছে? একটা তল বরাবর যখন একটা বস্তু পড়বে সে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে আর কি। নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট পয়েন্টে ধরে নিয়ে এর উপর কয়টা বল ক্রিয়া করতেছে সেটা বের করতেছি। এমজি বলটা নিচে দিকে কাজ করতেছে, এদিকে হচ্ছে আমাদের এমজি বলটা কাজ করতেছে। এই এমজি বলের দুইটা অংশ হবে, একটা একটা হচ্ছে আনুভূমিক বরাবর, একটা কি উলম্ব বরাবর। এটা যদি থিতা হয় আমাদের এটাও কি থিতা, তাহলে এটা হবে এমজি কস থিতা, আর এটা কি হবে সাইন থিতা। এতটুকু ক্লিয়ার কিনা বলো? তার আমাদের কার্যকর বল মানে এই বস্তুটার উপর কতখানি মোট শক্তি, এখানে মোট শক্তি সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে যান্ত্রিক শক্তি নীতিটা মানবে। আচ্ছা, এই ক্ষেত্রে মানে যখন এই বিন্দুতে থাকবে তখন আমাদের মোট শক্তি বের করার জন্য যে সূত্র হবে এমজি এস প্লাস হাফ এম ডি স্কয়ার। এই এম এর মান হচ্ছে বস্তুটার ভর, জি এর মান 9.8, এই এইচ এর মান কত হবে? এইচ এর মান হচ্ছে তার ভূমি থেকে তার উচ্চতা আর কি। আমি একটু পরে ম্যাথ দেখাবো, আমাদেরকে একটা ম্যাথ দেখাই দাঁড়াও। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু, ঠিক আছে? এই এ ডি এর দৈর্ঘ্য দেওয়া আছে। টোটাল এ থেকে ডি এর দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার। তাহলে বলো তো এ বি দৈর্ঘ্য কত হতে পারে? এ বি দৈর্ঘ্য কত হতে পারে? 4, মানে 3 দ্বারা ভাগ করবো আর কি। এটা হচ্ছে 4 মিটার, এটাও 4 মিটার, এটা আমাদের কত 4 মিটার। আমরা এ বিন্দুতে একটা বস্তু ছিল, ধরো হচ্ছে এম বলের একটা বস্তু ছিল যে এম এর মান হচ্ছে 2 কেজি। কত কেজি? 2 কেজি। এ বিন্দুতে একটা বস্তু ছিল যার বল হচ্ছে 2 কেজি, ঠিক আছে? আমরা ধরে নিলাম সে উলম্বের সাথে, না আনুভূমিকের সাথে ধরে নিই আর কি, ম্যাথগুলো বুঝতে হবে। আনুভূমিকের সাথে সে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? তাহলে আমি বলতে পারবো উলম্বের সাথে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এই উলম্বের সাথে অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। এখানে এম্বরের বস্তুটা যদি ছেড়ে দেওয়া হয়
তাহলে এ বিন্দু এবং বি বিন্দু এবং সি বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে কিনা বের করো। তাহলে আমরা এ বিন্দুতে মোট শক্তি বের করবো, বি বিন্দুতে মোট শক্তি বের করবো, সি বিন্দুতে মোট শক্তি বের করবো। সমান মোট শক্তি দেখবো সমান আসে কিনা। যদি সমান আসে তাহলে আমরা বলতে পারবো কি যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে। আর কি বের করে দেখাচ্ছি আর কি। এ বিন্দুতে মোট শক্তি, এ বিন্দুতে মোট শক্তি, এ বিন্দুতে মোট শক্তি, এ বিন্দুতে মোট শক্তি সূত্র কি বলতো? আমরা মোট শক্তি সূত্র জানি mgh প্লাস হাফ mv স্কয়ার। ঠিক আছে, এখানে আমাদের কিসের কিসের মান লাগবে দেখো একটু। এম এর মানটা লাগবে, যে এম এর মানটা দেওয়া আছে 2 কেজি, জি এর মান কত দেওয়া আছে 9.8, বুঝছো তো? এইচ এর মান কত হবে? এইচ হচ্ছে ভূমি থেকে তার উচ্চতা। যখন এ বিন্দুতে বস্তুটা ছিল তার ভূমি থেকে তার উচ্চতা আমরা বের করতে পারবো। কেমনে বের করবো? ধরো এ অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি এবং এই বাহুটা কত 12 মিটার। তাহলে আমাদের অতিভুজের মান দেওয়া আছে, আমরা কিসের মান বের করবো? লম্বের মান বের করবো। যদি আমরা অ্যাঙ্গেল 30 ডিগ্রি ধরে নেই তাহলে কোন সূত্র? সাইন সূত্র। তাহলে সাইন 30 ডিগ্রি সাগরে লম্ব বাই অতিভুজ, লম্ব কত বের করবো, অতিভুজ কত 12। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, হাফের সাথে যখন 12 গুণ করবা তাহলে এইচ এর মান কত পাবা 6। তাহলে এইচ এর মান পাইছি কত 6 মিটার। বুঝছো কি বুঝলে বলো? দেখো আমরা এম এর মানও পেয়ে গেছি, জি এর মানও পেয়ে গেছি, এইচ এর মানও পেয়ে গেছি। এরপর দেখো গতিশক্তির মধ্যে এম এর মান আমরা জানি অলরেডি, জাস্ট শুধুমাত্র বি স্কয়ারের মানটা বের করতে পারলে আমাদের ম্যাথ শেষ আর কি। কেমন বুঝতেছো বিষয়গুলো? তাহলে এখানে বি স্কয়ারের মানটা কিভাবে বের করব? বি স্কয়ার ইকুয়াল টু কি লিখবো? শূন্য। কারণ এ বিন্দুতে যখন ছিল তার ব্যাগ কত ছিল? শূন্য ছিল। তাহলে এই পুরো বি স্কয়ারের মান হাফ এম বি স্কয়ার মান কত হবে? শূন্য হবে। তাহলে আমরা এম জি এইচ এর মান কত বসাবো বলো? 2 × 9.8 ইন্টু এইচ এর মান কত বসাবো? 6 মিটার। এটাকে ক্যালকুলেশন করলে কত আসে দেখো তো। মানে আমাদের এ বিন্দুতে মোট শক্তি, এখানে গতি শক্তি হচ্ছে 117.6 জুল। ঠিক আছে তো? এখন এ বিন্দুতে বের করা বুঝে গেছি কিভাবে বের করতে হবে। আমি বি বিন্দুতে বের করে দেখাবো আর তোমরা সি বিন্দুতে বের করবা। বি বিন্দুতে মোট শক্তি, দেখো বি বিন্দুতে যদি মোট শক্তি বের করতে চাই সেম সূত্র বসাবো, এম জি এইচ প্লাস হাফ এম বি স্কয়ার। ঠিক আছে, দেখো আমরা বি বিন্দুর জন্য আমাদের কিসের কিসের মান লাগবে? এম এর মানটা লাগবে। এম ইকুয়াল টু কত বলো তো? 2 কেজি তো থাকবে। জি এর মান 9.80। এখানে এইচ এর মানটা কত হবে? যখন আমাদের বি বিন্দুতে চলে আসবে বস্তুটা এখানে, তখন আমাদের এইচ এর মানটা কি ভূমি থেকে তার এই উচ্চতাটা হবে না? এই উচ্চতা কিভাবে বের করবো? দেখো এই উচ্চতাটা আমাদের 8 মিটার হয়ে যাবে। তখন এটা যদি 8 মিটার হয় তুমি লম্বটা বের করতে পারবে না। তাহলে এইচ এর মানটা কিভাবে বের করবা? সাইন থিটা সূত্র দিয়ে। মানে এখানে সাইন 30 ডিগ্রি সমান কত লিখবা? সাগরে লম্বটা আমি বের করব, আর অতিভুজ কত হবে? 8। কেন 8 হবে? কারণ আমাদের বি বিন্দুতে চলে আসছে, তখন অতিভুজটা কাজ করবে এটা, আর লম্ব হবে এটা। এই লম্বটা আমাদের প্রয়োজন। তাহলে এটার সাথে যদি সাইন 30 ডিগ্রি গুণ করো তাহলে হাফের সাথে গুণ করলে কত পাবা? 4 মিটার পাবা। তাহলে এইচ এর মান কত পাইছো? 4 মিটার। বুঝছো কি বুঝো না বলো? বি বিন্দুতে আসার পর তার এইচ এর মানটা বের করা বুঝছো কিনা বলো? কোনো প্রবলেম আছে? তাহলে আমরা এম এর মান জানি, জি এর মান জানি, এইচ এর মান জানি। এখানে এম এর মান জানি, শুধুমাত্র বি স্কয়ার মানটা জানতে হবে। তাহলে বি স্কয়ার সমান কি জানি? ইউ স্কয়ার প্লাস 2as। ইউ এর মান কত? ইউ এর মান কত? এখানে যখন ছিল তার শূন্য। তাহলে শুধুমাত্র 2as, 2as 2 এর মান হচ্ছে তার কার্যকরী ত্বরণটা। আনত তল বরাবর যখন পড়বে তার কার্যকরী ত্বরণ কত হবে? ওই জি cos থিটা, একটু আগে পড়ে আসছে। আনত তল বরাবর তার কার্যকরী ত্বরণ কত হবে? জি cos থিটা। তাহলে এখানে এর জায়গায় লিখবো কত? জি cos থিটা। এখানে কত হবে? জি cos থিটা। মানে জি হচ্ছে 9.8, cos কত ডিগ্রি লিখবো বলো তো? এখানে 30 ডিগ্রি নাকি 60 ডিগ্রি? আমরা উলম্বের সাথে অ্যাঙ্গেল ধরি আর কি, যে প্রমাণগুলো দেখছিলাম 60 ডিগ্রি। কিন্তু এস এর মান কত ধরবো? এস এর মানটা সে কতটুকু নিচে নামছে আর কি উপর থেকে, মানে এই উচ্চতাটা আর কি, এই দূরত্বটা কত মিটার? 4 মিটার আর কি। বুঝছো বিষয়টা নাকি না? তাহলে এখানে বসে দেবো কত? 4। তাহলে এখান থেকে বি স্কয়ার মান কত আসে বলতো? বের করে দেখ বলো কত আসে? কত আসছে? 39.2। এই মানগুলো জাস্ট এখানে বসায় দাও। তাহলে এম এর মান কত বসাবো? 2 কেজি। জি এর মান 9.8 ইন্টু এইচ এর মান কত বসাবো? 4 মিটার প্লাস হাফ এম এর মান 2 কেজি, বি স্কয়ারের মান কত? 39.2। এই মানগুলোকে যখন ক্যালকুলেশন করবা দেখো কত আসে? 177.6 জুল আসে কিনা? আসছে
117.6। তাহলে আগেরটা 117 ছিল, তাহলে 117 ছিল আগেরটা। আমি ভুল করছি। সি বিন্দুটা বের করো। সি বিন্দুর জন্য মোট শক্তি বের করো। দেখো এখানে একটা সিকো আছে, একটু পরে করে দিচ্ছি। কুমিল্লা বোর্ড 2022 আসছিল, দেখো তো পারো কিনা এটা। শিশু পার্কে স্থাপিত একটি স্লিপার, মানে এটা একটা স্লিপার আর কি, কেমন পুরোটাকে স্লিপার। বিসি এর দৈর্ঘ্য দেওয়া আছে, বিসি মানে কি তার লম্বাটা দেওয়া আছে আর কি, কেমন কত মিটার, 2 মিটার। তলটি এত কোণে ঢালু, মানে অ্যাঙ্গেলটা দেওয়া আছে আনুভূমিকের সাথে, তাহলে উল্লম্বের সাথে অ্যাঙ্গেল কত হবে, 60 ডিগ্রি। 25 কেজি বড় একজন শিশু স্লিপারের শীর্ষবিন্দু হচ্ছে এটা, শীর্ষবিন্দু থেকে ঘর্ষণহীনভাবে স্লিপিং করে ভূমিতে এ বিন্দুতে পৌঁছে, মানে এখান থেকে এখানে পৌঁছে আর কি। গ নম্বর প্রশ্ন করছে আনত স্লিপারের দৈর্ঘ্য নির্ণয় করো, মানে এই স্লিপারের দৈর্ঘ্য নির্ণয় করবা। তাহলে স্লিপারের দৈর্ঘ্য নির্ণয় করবা, এই উচ্চতা দেওয়া আছে 2 মিটার, এই অ্যাঙ্গেলের মান তুমি জানো, তাহলে তোমরা কি এই উচ্চতা বের করতে পারবা এখন, পারবা কিনা বলো, বুঝছো দিতে হবে, মানে সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব হচ্ছে 2, আমরা অতিভুজটা বের করবো, ধর হচ্ছে এ বি, আমরা এ বির দৈর্ঘ্যটা বের করবো, বুঝছি তো। তাহলে আমরা এ বি এর একটা দৈর্ঘ্য পাবো আর কি। গ নম্বর প্রশ্নটা কি বলছে, উদ্দীপক অনুসারে স্লিপারের দৈর্ঘ্যের টোটাল যে দৈর্ঘ্যটা পাবো এর 1/4 হচ্ছে কত ডি, মানে এতটুকু হচ্ছে 1/4। মনে করো তুমি এটা পুরোটা 4 মিটার পাইছো আর কি, ধরে নাও আর কি, তাহলে এতটুকু দৈর্ঘ্য কত হবে, এক ও অর্ধেক দূরত্ব হচ্ছে ই, মানে এতটুকু হচ্ছে অর্ধেক, তাহলে পুরোটা 4 হলে এটা কত মিটার হবে, 2 মিটার হবে, ঠিক আছে তো। অতিক্রমকালে যান্ত্রিক শক্তির পরিমাণ সমান হবে কিনা, আর যান্ত্রিক শক্তির পরিমাণ তোমাদেরকে এখন পড়াইলাম এতক্ষণ, মানে মোট শক্তিটা। আর দেখো গ নম্বরটা, গ নম্বরটার মধ্যে কি বলছে, স্লিপারের দৈর্ঘ্য নির্ণয় করো, মানে এই দৈর্ঘ্যটা নির্ণয় করবো আর কি, কেমন এ বি এর দৈর্ঘ্যটা। এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করা যায়, সে আনুভূমিকের সাথে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে 30 ডিগ্রি, এবং এ বিসি এর মান দেওয়া আছে প্রশ্নে দেওয়া 2 মিটার, 2 মিটার বলে দিচ্ছে। তাহলে লম্বের মান দেওয়া আছে, আমরা অতিভুজের মান বের করবো, তাহলে লম্ব থেকে অতিভুজ কিভাবে বের করতে, সাইন 30, সাইন 30 আসলে দিয়ে, তাহলে সাইন 30 ডিগ্রি এগুলো কত লিখবো, সাগরে লম্ব হচ্ছে 2, অতিভুজটা আমরা বের করবো, হচ্ছে এ বি। তাহলে এখান থেকে এ বি এর দৈর্ঘ্য কত পাবো, সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, মানে 4 হয়ে যাবে আর কি পুরোটা, তাহলে 4 মিটার। এটা আমাদের শেষ 1 নম্বর প্রশ্ন। তাহলে 4 মিটার টোটাল দৈর্ঘ্য, তাহলে 4 মিটার যদি টোটাল দৈর্ঘ্যটা হয়, বলতো বিডি এর দৈর্ঘ্য কত হবে, এখানে 1 মিটার বলেই দিছে কোশ্চেনে, এবং বিই এর দৈর্ঘ্য এটা হবে 2 মিটার। এখন তোমাকে বলছে ডি আর ই বিন্দুতে যান্ত্রিক শক্তি নিত্যতা মানে কিনা আর কি, তাহলে আমরা প্রথমে বের করবো হচ্ছে ডি বিন্দুতে মোট শক্তি, গ নম্বরে ডি বিন্দুতে মোট শক্তি আমরা একটা বিন্দুতে আগে বের করি, তাহলে ডি বিন্দুতে যখন মোট শক্তি বের করবো সূত্র হচ্ছে এম জি এইচ প্লাস হাফ এম বি স্কোয়ার। দেখো এখানে আমাদের এম এর মান কত দেওয়া আছে, 25 কেজি প্রশ্নে বলে দেওয়া আছে, জি এর মান 9.8, 25 কেজি কোথায় দেওয়া আছে, ওই যে 25 কেজি বড় একজন শিশু, এটা হচ্ছে বস্তু মানে ব্যক্তিটার বর। এই এইচ এর মান কত হবে বলতো, এই এইচটা হচ্ছে বিভব শক্তির এইচ, ডি বিন্দুতে যখন বের করবো তখন ভূমি থেকে তার উচ্চতা কত হবে, এই অতিভুজের মান তখন হবে 3 মিটার, টোটালটা দৈর্ঘ্য তো 4 মিটার ছিল, তাহলে এতটুকু হচ্ছে 3 মিটার, তাই না। তাহলে আমরা এখান থেকে এইচ এর মানটা বের করবো, এইচ এর মান 1.5 মিটার হবে, মানে অর্ধেক হবে, মানে সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু সাধারণ লবণ বের করবো, লম্বটা হচ্ছে এইচ, ডিভাইড কত 3, তাহলে এইচ এর মান কত পাবা 1.5 মিটার, ক্যালকুলেশন করলে পাবা 1.5 মিটার, বুঝছি তো এতটুকু নাকি না। তাহলে এম এর মান জানি, জি এর মান জানি, এইচ এর মান জানি, শুধুমাত্র বি স্কোয়ার মানটা জানি না, তাহলে বি স্কোয়ার ইকুয়াল কি লিখবো বলো তো, ইউ স্কোয়ার প্লাস 2as, ইউর মান কত, ইউর মান হচ্ছে 0, 2 এর মান কত লিখবো, জি কস থিটা, জি কস থিটা মানে কার্যকরী ত্বরণ হচ্ছে, জি কস থিটার মান কত লিখবো এখন 30 ডিগ্রি লিখে দিবা, আমাদের থিটার হচ্ছে উলম্বের সাথে যে কোণটা, এটা কত ডিগ্রি 60 ডিগ্রি, ইনটু ই এস এর মান কত লিখবো বলো তো, 2gs 2as, এস এর মান হচ্ছে সে কতটুকু নিচে নামছে আর কি, তাহলে এখানে হবে 1 মিটার। এখান থেকে বি স্কয়ার মানটা যেটা পাবা কত আসছে, বি স্কয়ার মান দেখো তো,
9.8 বা ইনটু এটা মান 9.8 9.8 আসবে। হ্যাঁ তাহলে ডি স্কয়ার মান কত 9.8। তাহলে মানগুলো বসিয়ে দিলে আমরা ডি বিন্দুতে মোট শক্তি বের করতে পারবো না। একইভাবে অনুরূপভাবে ই বিন্দুতে বের করবা। এই বিন্দুটা হচ্ছে আমাদের এ বি এর অর্ধেক। তাহলে এই বিন্দুটা হচ্ছে উপর থেকে সে কতটুকু দূরত্ব নামছে 2 মিটার, মানে ভূমি থেকে 2 মিটার উচ্চতায় আছে। তাহলে এটার জন্য আবার এইচ বের করতে পারবো না, মানগুলো বের করে আবার বসায় দেবো। বুঝছি বিষয়টা নাকি না? কঠিন ছিল? আমরা হচ্ছে কুমিল্লা বোর্ডে আসছে, এটা মেন বইতে আছে ম্যাথটা, একটু একই টাইপের ম্যাথ। আমি গ নাম্বারটা বুঝিয়ে দিলে তোমরা গ নাম্বারটা ইজিলি করে ফেলতে পারবে। একটি 300 গ্রাম ভরের এক বস্তু আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে রক্ষিত তলে 5.88 জুল গতিশক্তি প্রয়োগে, মানে এখানে আমাদের একটা এম্বরের বস্তু ছিল এ বিন্দুতে, এখানে আমাদের একটা গতিশক্তি প্রয়োগ করছি, মানে একটা গতিশক্তি দিয়ে দিয়েছি, যার ফলে এ থেকে ই বিন্দুতে ঘর্ষণহীনভাবে ঠিক পৌঁছে যায়। মানে এই গতিশক্তি দেওয়ার কারণে সে এ থেকে ই বিন্দুতে চলে গেছে আর কি, মানে ঘর্ষণহীনভাবে। পরক্ষণে বস্তুটি ই থেকে তল বরাবর এর দিকে পড়তে থাকে। এখানে এ বি এস সি বি সি ডি ডি এ, মানে প্রত্যেকটা দৈর্ঘ্য সমান, এ বি সি ডি সবগুলো সমান আর কি। বুঝছো বিষয়টা নাকি না? প্রশ্ন হচ্ছে এ ই এর দৈর্ঘ্য নির্ণয় করো, এ ই এর দৈর্ঘ্য নির্ণয় করো, ঠিক আছে? এখানে এ এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, কিন্তু বাট কিছু দেওয়া নাই, ভূমিও দেওয়া নাই, লম্বটা দেওয়া নাই। তাহলে আমরা এ ই দৈর্ঘ্যটা নির্ণয় করবো কিভাবে, তাই না? এখানে আমাদের একটা ডাটা দেওয়া আছে, যেটা হচ্ছে তাকে কত গতিশক্তি দেওয়া হয়েছিল, 5.88 গতিশক্তি দিয়ে দেওয়া হয়েছিল আর কি। এখান থেকে cos থিটা বের করব না না না, আমাদের পর এইখানে কিভাবে ম্যাথটা সলভ করবো, আমরা এ বিন্দুতে মোট শক্তি এবং ই বিন্দুতে মোট শক্তি সমান ধরতে পারি আর কি এমনিতে। এ বিন্দুতে মোট শক্তি এবং ই বিন্দুতে কি মোট শক্তি সমান। আচ্ছা, এ বিন্দুতে মোট শক্তি মানে কি, এমজি এইচ প্লাস হাফ এম ডি স্কয়ার, ধরো হচ্ছে এ বিন্দুর জন্য ব্র্যাকেটে এ লিখে দিলাম, ইকুয়াল টু ই বিন্দুতে মোট শক্তি কত, এমজি এইচ প্লাস হাফ এম ডি স্কয়ার। লিখতে পারবো তো যান্ত্রিক শক্তি নীতি অনুসারে? এটা হচ্ছে আমরা কি ই বিন্দুতে লিখে দিলাম আর কি। আচ্ছা ধরো তো আমাদের এমজিএইচ এ বিন্দুর জন্য কত হবে, এ বিন্দুর জন্য এইচ এর মান কত, মানে বিভব শক্তির যে এইচটা, ওইটা তো ওইটা জিরো জিরো, মানে এইচ এর মানটা ভূমি থেকে উচ্চতা তার কত হবে, জিরো হবে। তাহলে ই টোটাল পার্টটা জিরো হয়ে যাবে না? হাফ এম বি স্কয়ার মানে কি গতিশক্তি, দেখো গতিশক্তি দেওয়া আছে, মানে এ বিন্দুতে থাকা অবস্থা তার উপর গতিশক্তি কতটুকু প্রয়োগ করা হয়েছে, 5.88। 5.88। আমার কথা কি বুঝছো নাকি না? এমজিএইচ এর মানটা জিরো হয়ে যাবে, এখানে হাফ এম বি স্কয়ার মানটা কত, 5.88। এতটুকু ক্লিয়ার কিনা বলো? ইকুয়াল টু আমরা এই বিন্দুর জন্য যদি চিন্তা করি, এই বিন্দুটা মানে এখান থেকে যখন নিক্ষেপ করা হয়েছে তা সে ঠিক এই বিন্দুতে পৌঁছে যায়। এখানে যে এমজিএইচ, এই এইচটা কত হবে, এই উচ্চতাটা না, এটা হচ্ছে এমজিএইচ। বলো তো এই বিন্দুতে আমাদের গতিশক্তি কত, যেহেতু ব্যাগটা শূন্য হয়ে গেছে তখন এটা শূন্য হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা এইচ এর মানটা বের করতে পারবো কিনা, এইচ হচ্ছে 5.88 ডিভাইড কত হবে, এমজি। বুঝছি এতটুকু নাকি না? দেখো এম এর মান আমাদের দেওয়া আছে কত কেজি, 300 গ্রাম। 5.88 ডিভাইড বাই 300 গ্রাম কি লিখতে পারি, 0.3, জি এর মান 9.8। ক্যালকুলেশন করো তো, দেখো কত আসে। দর্শক 2 মিটার। আমাদের এই এইচ এর মানটা কত পাইছে, 2 মিটার। তোমাকে এটা বের করতে বলা নাই, কিন্তু তোমাকে বলছে এ ই তলের দৈর্ঘ্য নির্ণয় করো, মানে এ ই এর দৈর্ঘ্য নির্ণয় করো। এখন বের করতে পারবো না, এই অ্যাঙ্গেলের মান জানো কত, 30 ডিগ্রি, এবং লম্বাটা তুমি জানো 2 মিটার। তাহলে এ ই দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র কি লিখবো, sin থিটা। বুঝছি তো? তাহলে sin 30 ডিগ্রি ইকুয়াল টু সাগরে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 2 মিটার, অতিভুজ কত, এ ই। তাহলে এখান থেকে আমরা এ ই সমান কত লিখতে পারবো বলো, sin 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তাহলে গুণ করলে আমাদের পাবো 4 মিটার। বুঝছি কি বুঝি না বলো? তাহলে এই দৈর্ঘ্য 4 মিটার পেয়ে গেছে আর কি। আচ্ছা বলো তো, এখানে বলে দিয়েছি কিন্তু এ বি এ সি বি সি ডি মানে সবগুলো সমান, চারটা ভাগে ভাগ করছিল, তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্য কত হবে, এখানে এখানে প্রত্যেকটা দৈর্ঘ্য কত হবে, 1 মিটার করে হবে আর কি। কেমন, যেটা গহ নম্বর, এটা 1 মিটার, এটা 1 মিটার, এটা 1 মিটার, এটাও 1 মিটার। তোমাকে গহ নম্বর প্রশ্ন কি বলছে, গহ নম্বর প্রশ্ন এখানে উত্তরটা দেওয়া আছে 4 মিটার মিলছে। তাহলে ডি বিন্দু এবং সি বিন্দুতে যান্ত্রিক শক্তি নীতিটা মানে কিনা, মানে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে কিনা। কোন বিন্দুর জন্য, একবার ডি বিন্দুর জন্য বের করবো, আবার কি বিন্দুর জন্য বের করবো, সি বিন্দুর জন্য। বের করতে পারবো এটা আগের ম্যাথের মতনই আর কি, তোমরা বের করো তাহলে। 5.88 5.88 হবে আর কি।
দেখো এখানে আনসারটা দেওয়া আছে, সি এবং ডি বিন্দুতে 5.8 শক্তি থাকবে আর কি, দুটো বিন্দুতে 5.8 থাকবে, তাহলে যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলবে বা শক্তির সংরক্ষণশীলতা নিচ্ছি মেনে চলবে। তাহলে কি ম্যাথটা বেশি কঠিন লাগছে নাকি ইজি? ইজি না? বুঝছো তো বিষয়টা? একই টাইপের আরেকটা ম্যাথ দেখাচ্ছি তোমাদের, দেখো একটু খেয়াল করো। এটা আসলে বরিশাল বোর্ড 2021। 400 গ্রাম ভরের একটি বস্তু আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে 11.76 জুল গতিশক্তি প্রয়োগে, মানে এখানে যখন বস্তুটা ছিল তখন কত গতিশক্তি প্রয়োগ করছে, এখানে যখন বস্তুটা ছিল 11.76 গতিশক্তি প্রয়োগে এম হতে এ বিন্দুতে নিয়ে মানে তুলে নিল আর কি, এই বিন্দুটা থেকে এই বিন্দুতে তুলে নিল, মানে এম বিন্দু থেকে এ বিন্দুতে তুলে নিল। পুনরায় বস্তুটিকে এ বিন্দুতে এনে, আচ্ছা পরে আবার বলছে কি, পরবর্তীতে সে বস্তুটিকে আরো বল প্রয়োগে 2 মিটার দূরত্বে বি বিন্দুতে নিয়ে গেল, মানে এখান থেকে আবার 2 মিটার দূরত্বে নিয়ে গেল, মানে বি বিন্দুতে। পুনরায় আবার এ বিন্দুতে এনে মানে এই তল বরাবর ছেড়ে দিল আর কি, এ এম তল বরাবর ছেড়ে দিল। এখানে হচ্ছে ঘর্ষণ উপেক্ষণীয়, মানে ঘর্ষণ নাই, জেরমান 9.8। এখানে এম এন ও এন সবগুলো দৈর্ঘ্য সমান আর কি, ওই যে এখানে এম এন ও পি কিউ আর এই সবগুলো দৈর্ঘ্য কি সমান। গ নম্বর চিত্র কি বলছে বলো তো, এম এ বি পথের দৈর্ঘ্য নির্ণয় করো। এম এর দৈর্ঘ্য নির্ণয় করবো, প্রথমে বের করতে পারবো, কিভাবে বের করবো বলো তো? প্রথমে আমরা হচ্ছে এ বিন্দুর মোট শক্তি এ বিন্দুর মোট শক্তি সমান ধরবো, সমান ধরে আমরা এই উচ্চতাটা বের করতে পারবো। একটু আগে যে ম্যাথটা করছিলাম আর কি, যেটা হচ্ছে এইচ এর মান বের করতে পারবো। তো হ্যাঁ। এই এইচ দ্বারা আমরা কি বের করতে পারবো? এই টোটাল আনুর তলের দৈর্ঘ্য বের করতে পারবো। আমাদের এম এটা বের হবে আর কি, তোমাকে এম এ বের করতে বলে না, বলছে কি এম এ বি এর দৈর্ঘ্য, মানে এম থেকে বি এর দৈর্ঘ্যটা। তাহলে এখান থেকে এতটুকু দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার গেছে, তাহলে এই দৈর্ঘ্যটা বের করে 2 দ্বারা যোগ করে দিলে তো আমরা এম এ বি এর দৈর্ঘ্যটা পেয়ে যাবো। বুঝছি কি বুঝি না বলো? এই করার কোনো প্রয়োজন আছে? বুঝছো এটা নাকি না? তাহলে আমরা এতটুকু পারবো। পরে গহ নম্বর প্রশ্ন বলছে আর বিন্দু এবং পি বিন্দুতে মোট শক্তি সমান হবে কিনা। আর বিন্দু কোনটা? এটা, পি বিন্দু হচ্ছে এটা। মোট শক্তি সমান হবে কিনা বের করতে পারবো না, মানে যান্ত্রিক শক্তির নিত্যতা মানে মেনে চলবে কিনা। তো আশা করি এটা বুঝছো, তাই না? এখন তো আমরা আরেকটা ম্যাথ সলভ করব, এটা বুঝছো তো? আচ্ছা, চট্টগ্রাম বোর্ড 2022 আসলো। 18 কেজি ভরের একটি গাড়ি, 60 কেজি ভরের একজন ড্রাইভার সহ পাশের চিত্র আনত তল বরাবর ইঞ্জিনের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে এ বিন্দু হতে বি বিন্দুতে পৌঁছাতে গাড়িটি 30 সেকেন্ড সময় নেয়, মানে এ থেকে বিতে যাইতে তার 30 সেকেন্ড সময় নেয়। গাড়িটির ইঞ্জিনের অর্শ ক্ষমতা নির্ণয় করো। আগে ক্ষমতা নির্ণয় করো, পরে অর্শ ক্ষমতা নির্ণয় করবো, কেমন? তাহলে ক্ষমতা সূত্র কি জানি আমরা বলতো? পি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড কত টি, জানি কিনা বলতো? এই তো প্রথমে ক্ষমতা বের করবো। দেখো টি এর মান দেওয়া আছে এখানে 30 সেকেন্ড, শুধুমাত্র ডাব্লিউ মানটা জানতে হবে। ডাব্লিউ ইকুয়াল কি জানি? এফ এস কস থিটা ডিভাইড বাই টি। এফ ইকুয়াল টু কি লিখি? এম জি। এম এর মান দেওয়া আছে 1800 কেজি এবং 60 কেজি বরের দুজন ব্যক্তি, একজন হচ্ছে গাড়ির আর একটা ব্যক্তির। তাহলে দুটো যোগফল কত হবে? 1800 প্লাস 60। বুঝছি কিনা বলো তো? এবং হচ্ছে জি এর মান 9.8। এখানে এস এর মান কত হবে বলো তো? 100 মিটার দেওয়া আছে আমাদের, 100 মিটার। এখন অ্যাঙ্গেলের মান কত হবে বলো? কস কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে, যেহেতু আনার তল বরাবর উঠতেছে। তাহলে টি এর মান কত হবে? 30 সেকেন্ড। বসায় দিলে তুমি এখান থেকে কি পাবা? ক্ষমতাটা পেয়ে যাবা, মানে গাড়িটার ক্ষমতা কতটুকু হবে? 303.8। 303.8 জুল, মানে 8 জুল না, এখানে কি 100? এটা কি 100? 100 হয় না এটা তাহলে। 30,380। তাহলে পি ইকুয়াল টু কত হবে? 30,380 ওয়াট। ঠিক আছে, তোমাকে ওয়াটে বের করতে বলে না, বলছো অর্শ ক্ষমতা বের করো। অর্শ ক্ষমতা বলতে কি? 146 মানে 740 দ্বারা ভাগ করবো আর কি, ভাগ করো তো। 14.72 এইচপি। বুঝছি কি বুঝি না বলো? এতটুকু পারবো তো, নাকি এতটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে? আশা করি কোনো সমস্যা হবে না, কেমন? দেখো, উদ্দীপকের গাড়িটি আনুভূমিক রাস্তায়, মানে এটা আনুতল বরাবর উঠবে না, এখন বলছে আনুভূমিক রাস্তায় 10 সেকেন্ডের মধ্যে স্থির অবস্থা থেকে এত কিলোমিটার পার আওয়ার বেগ অর্জন করতে পারবে কিনা তার ব্যাখ্যা করো আর কি, সেইখানে করে ফেলি। আমরা কখন নম্বর ম্যাটার সলভ করবো এখন।
কি বলছে বলো তো? আমাদের ক্ষমতা জানা আছে কত? পি এর মান আমরা জানি আগের ম্যাটটা থেকে 30,380 জুল পার সেকেন্ড আর কি। কেমন? এই ক্ষমতা বিশিষ্ট একটা গাড়ি আছে যে গাড়িটা আনুভূমিক রাস্তায় 10 সেকেন্ডে 60 কিলোমিটার/আওয়ার বেগ অর্জন করতে পারবে কিনা এটা বের করতে বলছে আর কি। কেমন? তাহলে আমরা ক্ষমতা সমান সমান লিখতে পারি না, ক্ষমতা ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই টি। তোমাদের গতকালকে মনে বলছিলাম ডাব্লিউ মানে কি জানো? ডাব্লিউ মানে হচ্ছে এফ এস কস থিটা, যেরকম লেখা যায় এম জি এইচও লেখা যায়। আর কি কি লেখা যায় বলতো? হাফ এম ডি স্কোয়ার, এটাও লেখা যায় কিন্তু। মানে এফ এস কস থিটা যেরকম লেখা যায় এম জি এইচও লেখা যাবে, হাফ এম ডি স্কোয়ার লেখা যাবে। তাহলে এখানে দেখো আমরা যেহেতু ব্যাগের মানটা বের করবো, ব্যাগের মানটা বের করে দেখবো এত হয় কি না। পি এর মান তো জানাই আছে মানে এত, এখন ব্যাগের মানটা বের করবো। তাহলে আমরা কি লিখবো এখানে? হাফ এম ডি স্কোয়ার ডিভাইড বাই টি এর মান কত বসাবো? 10 সেকেন্ডে। তাহলে 10। বুঝছো কি বুঝো না বলো? পি এর মান হচ্ছে 30,380 ইকুয়াল টু হাফ এম এর মান কত বলো? 1860। 1860 ইন্টু বি স্কোয়ার। বি স্কোয়ার মতো রাখি ডিভাইড বাই 10। এখান থেকে বি এর মানটা বের করে দেখো কত আসে, রুট করে দিবা, মানে বি স্কোয়ারের মানটা যেটা বের হবে আর কি। কত আসছে? 18.074 18 নাকি 80? 18.074 18.074 এমএস ইনভার্স 1। ঠিক আছে, মানে এত ব্যাগ অর্জন করতে পারবে। এখন 60 কিলোমিটার/আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে নাও, মানে 1000 দ্বারা গুণ ডিভাইড বাই 3600 দ্বারা ভাগ। আমাদের যে ব্যাগ আসছিল এই ব্যাগ অর্জন করতে পারবে কিনা, প্রশ্নের যে ব্যাগটা দেওয়া ছিল বি প্রাইম ধরে নিয়ে কত 16.67, মানে এই 60 কিলোমিটার/আওয়ারকে নিলে এত মিটার পার সেকেন্ড। বলো তো এই ব্যাগ কি অর্জন করতে পারবে সে? পারবে? এটা ইনটু দিয়ে গুণ দিতে হবে না 3.60 3.6 দ্বারা ভাগ, মানে 60কে 3.6 দ্বারা ভাগ, মানে 60 ইন্টু 1000 ডিভাইড বাই 3600। এটা মানে হচ্ছে 3.3600। কত আসছে? 16.67 মানে এত ব্যাগ অর্জন করতে পারবে কিনা, তার থেকে বেশি ব্যাগ অর্জন করতে পারবে। তার মানে এই করতে পারবে। হ্যাঁ। মানে এই ব্যাগটা কি অর্জন করতে পারবে কি পারবে না বলো? বুঝছো বিষয়গুলো? কঠিন ছিল? কঠিন? আচ্ছা, আনত তল বরাবর একটা বস্তু পড়বে, কিন্তু ঘর্ষণ বল দেওয়া আছে আর কি। ঘর্ষণ বল নিয়ে নিউটনের বলবিদ্যা চ্যাপ্টারে অনেক কিছু পড়া আছে, পাশাপাশি তোমরা 9 10 পড়ে আসছো ঘর্ষণ বল। ধরো হচ্ছে এখানে এম্বর একটা বস্তু ছিল, এম্বরের বস্তু সে এখানে আসছে। ঘর্ষণ বল কোথায় কাজ করে? গতির বিপরীতে। সে যদি নিচের দিকে পড়তে চায় তার বিপরীত দিকে কাজ করবে তার ঘর্ষণ বলটা আর কি। কেমন? আচ্ছা বলো তো এখানে যদি আমরা উলম্বের সাথে অ্যাঙ্গেলটা থিটা ধরে নিই, তার উপর নিচের দিকে বল কাজ করে কি বলতো? এমজি বল কাজ করে। আর এদিক বরাবর বলটা কত হবে? এটা থিটা হবে, তাহলে এটা কত হবে? এমজি কস থিটা। বুঝছো তো? আর এদিক বরাবর কত হবে? এমজি সাইন থিটা, যেটা হচ্ছে প্রতিক্রিয়া বলের সমান। তাহলে আর ইকুয়াল টু এমজি সাইন থিটা। এতটুকু তো মনে হয় বুঝছো? আচ্ছা দেখো তো, আমরা একটু আগে লিখছিলাম কার্যকর বল। কার্যকর বল কত ছিল? এমজি কস থিটা। যদি তার গতির বিপরীতে একটা বল কাজ করে এফ কে, যেটা হচ্ছে ঘর্ষণ বল, তখন তার কার্যকর বল কত হবে বলো তো? এখন কার্যকর বল কত হবে? মানে কোনটা বড় হবে? এমজি কস থিটা বড় হবে নাকি এফ কে বড় হবে? যেহেতু বস্তুটা নিচের দিকে পড়তেছে, অবশ্যই এমজি কস থিটা বড়। তাহলে এমজি কস থিটা থেকে কি বিয়োগ করব? মাইনাস এফ কে। এটা হচ্ছে তার কার্যকরী বল হবে আর কি। কেমন? এই কার্যকরী বল সমান আমরা লিখতে পারি এম এ। এই এম দ্বারা ভাগ করলে আমরা কার্যকরী ত্বরণ পাই আর কি। তাহলে এ ইকুয়াল কত লিখতে পারবো? এমজি মাইনাস এফ কে ডিভাইড বাই কত হবে? এম। আমাদের আগের সূত্রের মধ্যে এ ছিল হচ্ছে কি জি কস থিটা, আর এই ক্ষেত্রে এ হচ্ছে এম জি কস থিটা মাইনাস এফ কে ডিভাইড বাই এম। জাস্ট এতটুকুই পার্থক্য, বাকি সবগুলো ম্যাথ সেম যখন ঘর্ষণ বল দেওয়া থাকবে আর কি। বুঝছো বিষয়টা নাকি না? ধরো তোমাদেরকে আমি এই সিকোটা সলভ করাতে যাচ্ছি। আমাদের কি বলছে প্রথমে দেখো, আমাদের একটা আনত তল দেওয়া আছে যেটা হচ্ছে ঘর্ষণ বল, মানে এফ কে এর মান দেওয়া আছে কত? 2 নিউটন, এবং আনত তল হচ্ছে 30 ডিগ্রি, বি দেওয়া আছে একটা পয়েন্ট, সি আর একটা পয়েন্ট। এবং তোমাকে এখানে প্রশ্ন বলে দেওয়া আছে ডিই হচ্ছে 6 মিটার। ডিই কত? ডি থেকে ই এতটুকু হচ্ছে 6 মিটার, মানে এইচ এর মান দেওয়া আছে 6 মিটার।
বুঝছো বিষয়টা নাকি না? তোমাকে গ নাম্বার বলছে আনত তল বেয়ে নামার সময় গতীয় ঘর্ষণ বল দ্বারা, এফ কি হচ্ছে কাইনেটিক মানে গতীয় ঘর্ষণ বল দ্বারা কৃত কাজের মান বের করো। গতীয় ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, তাহলে গ নাম্বারটা সলভ করবো। গ নাম্বারটা সলভ করার জন্য কৃত কাজের মান সূত্র কি? এফ এস কস থিটা। বুঝছি কি বুঝি না বলো? হ্যাঁ এটা যেহেতু বলছে গতীয় ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, মানে বলটা কি গতীয় ঘর্ষণ বল, এই এফ এর মানটা হবে এফ কে মানে গতীয় ঘর্ষণ বল, যেটা কত 2। সে এখান থেকে বস্তুটা এখানে পড়ছে, কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা আগে বের করতে হবে না? এটা যদি 6 মিটার হয়, তোমরা কি অতিভুজটা বের করতে পারবা? 3 এটা যদি 6 মিটার হয়, এটা কত হবে? এটা যদি 6 মিটার হয়, এটা কত হবে? অতিভুজটা কত হবে বের করতে পারবা? মানে সাইন 30 ডিগ্রি, লম্বাটা হচ্ছে 6 ডিভাইড কত হবে? অতিভুজ যেটা হচ্ছে এডি, তাহলে এডি কত বাবা? 12। তাহলে এস এর মান হচ্ছে 12। কস কত ডিগ্রি বলো তো এখন তোমরা বলো কস কত ডিগ্রি হবে? 60 ঘর্ষণ বল কোথায় কাজ করে? পিছনের দিকে। কিন্তু সরণ হচ্ছে কোথায়? যেহেতু ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ বের করবো, সরণ হচ্ছে নিচের দিকে। ঘর্ষণ বল কাজ করে পিছনের দিকে, তার সরণ হচ্ছে এদিক বরাবর। তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি হবে আর কি। যেমন ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ সবসময় নেগেটিভ পাবা, তাহলে এখান থেকে পাবো 24 আর এটা মান -1 মানে -24 জুল পাবো আর কি। বুঝছি গ নম্বরটা পারবো। দেখো গহ নম্বরটা আমরা সলভ করবো। গহ নম্বরটার মধ্যে বলছে বি বিন্দু এবং সি বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা প্রতিফলিত হয়েছে কিনা, মানে আমাদের বি বিন্দুতে মোট শক্তি এবং সি বিন্দুতে মোট শক্তি সমান কিনা। আমার কথা বুঝছো না কিনা? আমাদের বি বিন্দুতে মোট শক্তি এবং সি বিন্দুতে মোট শক্তি সমান কিনা। আমরা সি বিন্দুতে আগে বের করি, সি বিন্দুতে মোট শক্তি, বিন্দুতে মোট শক্তি, ঠিক আছে? বুঝছো না কিনা? তাহলে সি বিন্দুতে মোট শক্তি বের করার সূত্র আমরা একই সূত্র, এম জি এইচ প্লাস হাফ এম বি স্কোয়ার, ঠিক আছে? এম এর মান বসাবো। এম এর মান কত বলো তো এখানে? এম এর মান 50 কেজি। কত কেজি? 50 কেজি। জি এর মান তো 9.80। দেখো এডি এর দৈর্ঘ্য দেওয়া ছিল কত? এডি এর দৈর্ঘ্য 12 মিটার, তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্য কত হবে? 4 মিটার করে হবে না? 4 মিটার করে হবে কিনা বলো? তাহলে এইচ এর মান কোন বিন্দুর জন্য? সি বিন্দুর জন্য কত হবে? সি বিন্দুর জন্য এইচ এর মান, এই এইচটা হবে এটা, এতটুকু যদি এইচ হয় 8 হয়, তাহলে এটা কত হবে? 4 মিটার। তুমি ক্যালকুলেশন করলে বুঝতে পারবা সাইন থিটা। তাহলে এটা কত পাবা? এইচ এর মান 4 মিটার। দেখো এটাও বের করে ফেলছি, এটাও বের করে ফেলছি, এটাও বের করছি। এম এর মান জানা আছে, শুধুমাত্র বি স্কয়ার মানটা জানা থাকলে আমাদের ম্যাথ শেষ। কিসের মান বের করবো? বি স্কয়ার। এই বি স্কয়ার সমান কত? 2as, ঠিক আছে তো? এখন 2 এর মান কি জি cos থিটা লিখতে পারবো না? ওই যে সূত্রটা পড়ছিলাম, mg cos থিটা মাইনাস এফ কে ডিভাইড বাই এম, mg cos থিটা মাইনাস এফ কে ডিভাইড বাই কত হবে? এম। এটা যদি করি তাহলে আমরা হচ্ছে এর মানটা বসাই দেবো, আর এস এর মানটা কত হবে? সে উপর থেকে সে কতটুকু নামছে? 4 মিটার। তাহলে এস এর মান 4 মিটার। এই মানগুলো বসাই দেওয়ার পর তুমি সি বিন্দুতে মোট শক্তি পাবা কিনা বলো তো? বুঝছি আশা করি। তাহলে সি বিন্দুতে কিভাবে মোট শক্তি বের করতে হবে, অনুরূপভাবে বি বিন্দুতে একইভাবে আমরা মোট শক্তিটা বের করবো। পারবো কি পারবো না বলো? তাহলে বি বিন্দুতে মোট শক্তি দেখবা দুটো সমান আসতেছে না, ঘর্ষণ বলের কারণে কিছু পরিমাণ শক্তি হারায় ফেলবে আর কি, কেমন? তাহলে এই ক্ষেত্রে যখন ঘর্ষণ বল দেওয়া হবে তখন তাদের মোট শক্তি কি হবে না? সমান হবে না, সংরক্ষিত হবে না আর কি। ক্লিয়ার তো এতটুকু? নাকি কোনো প্রবলেম আছে এতটুকুর মধ্যে? বুঝছি নাকি না? আশা করি কোনো সমস্যা হবে না। তোমাদের আরেকটা ম্যাথ দেখাচ্ছি, এটাই আনন্দতল থেকে লাস্ট আরেকটা ম্যাথ আছে। এটা দেখানোর পর আরেকটা ম্যাথ দেখালে মোটামুটি আনন্দতলে যত ধরনের ম্যাথ থাকতে পারে সব তোমাদের কভার হয়ে যাবে আর কি। এখানে দেখো আমাদের কি বলছে, বি বিন্দুতে একটা গোলক ছিল আর কি, লক্ষ্য করো। হ্যাঁ গোলক মানে যেটা হচ্ছে বল টাইপের ধরতে পারো আর কি। হ্যাঁ, বি বিন্দুতে থাকা গোলকটির বিভব শক্তি নির্ণয় করো। মানে বি বিন্দুতে যখন ছিল গোলকটা, এইচ এন গোলকটা, তখন তার বিভব শক্তি সূত্র কি? এম জি এইচ, যে এইচটা হচ্ছে এই এইচটা আর কি। বুঝছো নাকি না? আনতল বরাবর এখানে ঘর্ষণ বলের মান, ঘর্ষণ বল 1.5 নিউটন পার কেজি আকারে দেওয়া আছে, এবং বিসি এর ঘর্ষণ বলটা হচ্ছে 1 নিউটন পার কেজি। 3 কেজি বরের, এখানে বি বিন্দুতে কয় কেজি বরের বস্তু ছিল? 3 কেজি বরের একটা বস্তু গোলক ছিল। এতটুকু দৈর্ঘ্য যদি 20 মিটার হয়, 20 মিটার না এটা? হ্যাঁ 20 মিটার। এতটুকু দৈর্ঘ্য যদি 20 মিটার হয়, এতটুকু দৈর্ঘ্য যদি 20 মিটার হয়, তাহলে তুমি এই উচ্চতা বের করতে পারবা অ্যাঙ্গেল যদি 50 ডিগ্রি হয়। মানে ভূমি থেকে বি বিন্দুর উচ্চতা বের করতে পারবা কিনা বলো? তাহলে বি বিন্দুতে থাকা অবস্থায় তার বিভব শক্তি বের করবো কিভাবে? বিভব সূত্র হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু বা ইপি ইকুয়াল টু এম জি
এইচ এম এর মান কত ডিগ্রি, কত 3, জি এর মান 9.8। এই এইচ এর মানটা বের করতে পারবে না, এই অ্যাঙ্গেল জানা আছে আর এতটুকু দৈর্ঘ্য দেওয়া আছে 20 মিটার, তাহলে এইচ এর মান বের করতে পারবা কিনা বলো? যেটা হচ্ছে সাইন থিটা সূত্র দিয়ে আমরা এইচ এর মানটা পেয়ে যাবো আর কি। তাহলে এখানে হ্যাঁ সাইন 50 বুঝছি, তাহলে এখানে এইচ এর মানটা বসাই দিলে আমরা কি পাবো, মোট শক্তিটা পেয়ে যাবো আর কি। বুঝছি তো এতটুকু? দেখো এরপরেরটা, গোলকটি একবার বি এর পথে, মানে একবার বি এর পথে ছাড়ছে, আবার হচ্ছে বিসি পথে ছেড়ে দেওয়া হলো। তাহলে এ বিন্দু এবং সি বিন্দুতে গোলকটির গতিশক্তি সমান হবে কিনা, মানে এ বিন্দুতে এসে গতিশক্তি, সি বিন্দুতে এসে কি গতিশক্তি সমান হবে কিনা। তাহলে আমরা এ বিন্দুর জন্য গতিশক্তিটা একটু খেয়াল করি। গতিশক্তি মানে এ বিন্দুর জন্য এ বিন্দুর জন্য গতিশক্তি, গতিশক্তি সূত্র কি বলতো, ইকে ইকুয়াল টু কত, হাফ এম বি স্কোয়ার। দেখো হাফ এম এর মান কত লিখবো এখানে 3, জাস্ট বি স্কোয়ার মানটা বের করতে পারলে হয়ে যাবে। বি স্কোয়ার সমান আমরা কি জানি বলতো, ইউ স্কোয়ার, ইউর মান তো শূন্য, ইউ লিখতে হবে না আর। তাহলে 2 AS, ঠিক আছে। যেহেতু এখানে ঘর্ষণ বল দেওয়া আছে, তাহলে এর মান জি কস থিটা লিখতে পারবো না, কি লিখতে হবে, এম জি কস থিটা মাইনাস এফ কে ডিভাইড বাই এম। এখানে কিন্তু এফ কে এর মানটা তোমাকে 1.5 দেওয়া নাই, কিন্তু ঘর্ষণ বলের একক হচ্ছে নিউটনই, কিন্তু নিউটন পার কেজি আকারে দেওয়া আছে, তার মানে ই এম দ্বারা এটাকেও ভাগ করবা, এটাকেও ভাগ করবা। দেখো এটাতে যখন ভাগ করবা এম কে, তাহলে জি কস থিটা পাবা না এখানে, মাইনাস এফ কে ডিভাইড বাই এম পাবা না, এই এফ কে ডিভাইড বাই এম এর মানটাই দেওয়া আছে 1.5, মানে নিউটন পার কেজি। এটি পার্থক্য, বাকিটা আগের মতো নিয়ে আর কি, কেমন? তাহলে জি কস থিটা মাইনাস 1.5 বসাবো আর কি। তাহলে এখানে ত্বরণটা পাবো না, আর এস এর মান তো তুমি বুঝতেই পারতেছো 20 মিটার হবে, মানে উপর থেকে নিচে নামছে, তাহলে এখান থেকে 20 স্কয়ার মান পাবা না, এই 20 স্কয়ার মানটা এখানে বসায় দিবা আর কি। 20 স্কয়ার মানটা এখানে বসায় দিয়ে তুমি এ বিন্দুতে গতিশক্তি বের করতে পারবা কিনা বলো? অনুরূপভাবে যখন আমরা সি বিন্দুতে গতিশক্তি বের করবো, তখন এফ কে ডিভাইড বাই এম এর মানটা কত হবে, 1 নিউটন পার কেজি। আর জি কস থিটার মান তুমি জানো, বের করতে পারবা। আর এখান থেকে তখন আবার ত্বরণটা বের হবে, তখন ত্বরণটা বের করে জাস্ট বি স্কয়ার মান বের করে এখানে বসাই দিলে আমরা কি সি বিন্দুতে গতিশক্তি পেয়ে যাব। পরে দেখবা সমান হয় কি হয় না। বুঝছো কি বুঝো না বলো? করতে পারবা এটা সলভ করো? পিসির মধ্যেই একই হবে দূরত্ব। দূরত্ব এই এইচ এর মানটা তুমি জানো, গণমারে বের করছিলা, মানে তুমি এই উচ্চতাটা জানো, তাহলে এই উচ্চতাটা বের করতে পারবে না। তাহলে এই ম্যাথটা তোমরা সলভ করে নিজে নিজে। তোমরা হচ্ছে এ বিন্দু এবং সি বিন্দুতে গতিশক্তি সমান হবে কিনা। এখানে কি 40 লিখছে এটা? হ্যাঁ 40 ডিগ্রি।